স্কুলের ছাত্রছাত্রীরা মানে ছোট ছোট ছেলেমেয়েরা বিজ্ঞানের পরীক্ষা করছে আর সেই পরীক্ষার ফল জানেন সরাসরি চাষের কাজে লাগছে। ও ইন্টারেস্টিং তো। কোথায় এটা? এটা ত্রিপুরার মোহনপুর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়। আচ্ছা। সেখানকার ডিএনএ ক্লাব ওরা রাজ্যের নানা জায়গা থেকে মাটি জোগাড় করেছে, করে তার জল ধারণ ক্ষমতা মানে কতটা জল ধরে রাখতে পারে সেটা পরীক্ষা করছে। বাহ, দারুণ উদ্যোগ তো। হ্যাঁ, আর এই পুরো কাজটা হচ্ছে শ্রীযুক্ত চিন্ময় পাল স্যারের তত্ত্বাবধানে। পেছনে ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলও আছে, মানে ওনারা সাহায্য করছেন। ও, বায়োটেকনোলজি কাউন্সিল, তাহলে তো ব্যাপারটা বেশ সিরিয়াস। একদম। তো আমরা আজ এটাই একটু বোঝার চেষ্টা করব যে এই ছোট উদ্যোগটা আসলে মাটির গুণাগুণ বা স্থানীয় চাষবাসের ব্যাপারে কি বলতে চাইছে। বিষয়টা আসলেই খুব আকর্ষণীয়। মানে দেখুন, স্কুলের চার দেওয়ালের বাইরে বেরিয়ে বিজ্ঞান একেবারে মানুষের জীবনের সঙ্গে জুড়ে যাচ্ছে। ঠিক, বিশেষ করে কৃষিকাজ, তাই না? একদম, কৃষিকাজের সঙ্গে। কারণ মাটির জল ধরে রাখার ক্ষমতা জানাটা এটা চাষের জন্য ভীষণ জরুরি। সেটা তো বটে। কোন মাটি কতটা জল টানতে পারে বা ধরে রাখতে পারে তার উপর তো নির্ভর করে যে কোন ফসলটা ওখানে ভালো হবে বা ধরুন সেচ কতটা লাগবে। হ্যাঁ ঠিক, কিন্তু আমার একটা প্রশ্ন আসছিল মনে, এই যে ডিএনএ ক্লাব নামটা, হ্যাঁ, ডিএনএ তো আমরা জানি বায়োলজির বিষয়, তো মাটির পরীক্ষার সাথে এর যোগটা কোথায়? মানে ওরা ঠিক কি করছে ওখানে? হ্যাঁ, নামটা একটু অন্যরকম লাগতেই পারে। ক্লাবটার মূল ফোকাস হয়তো বায়োলজি বা বায়োটেকনোলজির উপর। আচ্ছা, সেই জন্যই হয়তো এই নাম। আর যেহেতু ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল এদের সাহায্য করছে, হ্যাঁ, ওরাও তো জৈব প্রযুক্তি নিয়েই কাজ করে। ঠিক, তাই হয়তো বৃহত্তর প্রেক্ষাপটে নামটা ডিএনএ ক্লাব। কিন্তু জল ধারণ ক্ষমতা মাপাটা সেটা কিন্তু খুব জটিল কিছু না। তাই, মানে খুব কঠিন যন্ত্রপাতির দরকার নেই। না না, ধরুন নির্দিষ্ট ওজনের শুকনো মাটি নিল, তারপর তাতে আস্তে আস্তে জল ঢেলে মেপে দেখল কতটা জল মাটিটা শুষে নিতে পারল বা ধরে রাখতে পারল আর কতটা জল বেরিয়ে গেল। ও আচ্ছা, মাটির জল ধারণ ক্ষমতা বা এসডব্লিউএইচসির ব্যাপারটা খুব জরুরি হয়ে পড়ে। এসডব্লিউএইচসি মানে সয়েল ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি। হ্যাঁ, সহজ কথায় বললে মাটি কতটা জল টানতে পারছে, ধরে রাখতে পারছে আর গাছের জন্য সাপ্লাই করতে পারছে, এই ক্ষমতাটাই হলো এসডব্লিউএইচসি। আচ্ছা, এটা ঠিকমতো না বুঝলে কিন্তু সেচের প্ল্যানিং বলুন বা ফলন কেমন হবে সেটার আন্দাজ করা সবেতেই গণ্ডগোল হতে পারে। এটা মাটির হেলথের একটা বড় ইন্ডিকেটরও বটে। ইন্টারেস্টিং। উপস্থাপনাটায় তো জেলা অনুযায়ী এই এসডব্লিউএইচসির একটা তুলনামূলক চিত্রও দেওয়া আছে, তাই না? হ্যাঁ, ওটা বেশ কাজের জিনিস। যেমন ধরুন পশ্চিম ত্রিপুরায় ক্ষমতাটা মোটামুটি প্রায় 30%, মাঝারি মানের। হ্যাঁ, আবার ধলাই জেলা, ওখানে তো পাহাড়ি ভাবটা বেশি। হ্যাঁ, ওইদিকে পাহাড় বেশি, তো সেখানে ক্ষমতাটা একটু কম, 25%-এর কাছাকাছি। ও, কিন্তু উত্তর ত্রিপুরায় আবার দেখুন সমতল এলাকা, তো সেখানে কিন্তু বেশ ভালো, প্রায় 40%। ও, এই যে এতটা তফাৎ, এর কারণটা কি মূলত? মাটির গঠন? একদম, ভূপ্রকৃতি আর মাটির গঠনটাই আসল কারণ। পাহাড়ি এলাকায় মাটি একটু পাথুরে বা বেশি বালিযুক্ত হতে পারে, আর ঢাল বেশি বলে জল গড়িয়ে যায়, তাড়াতাড়ি ধরে রাখতে পারে না। তাই এসডব্লিউএইচসি কম। অন্যদিকে সমতল এলাকায়, বিশেষ করে নদীর কাছাকাছি, পলিমাটি বা এঁটেল ভাবটা বেশি থাকে। আচ্ছা, মাটির কণাগুলো খুব ফাইন হয়, জল ধরে রাখার ক্ষমতা তাই অনেক বেশি। এই 40% আর 25%-এর তফাৎটাই ঠিক করে দেয় কোথায় কোন ফসলটা সবথেকে ভালো হবে। যেমন ধরুন ধানের তো প্রচুর জল লাগে। হ্যাঁ, তা তো লাগেই। তাই যেখানে এসডব্লিউএইচসি 40-এর মতো, মানে উত্তর বা পশ্চিম ত্রিপুরার কিছু এলাকা, সেগুলো ধান চাষের জন্য একেবারে আদর্শ। তার মানে যেখানে জল ধারণ ক্ষমতা কম সেখানে অন্য কিছু ভাবতে হচ্ছে, অন্য ফসল। অবশ্যই, কম এসডব্লিউএইচসি মানে এই নয় যে সেখানে চাষাবাদ হবে না, বরং ফসলটা বাঁচতে হবে ঠিক করে। যেমন ধরুন উপস্থাপনাতেই বলা হয়েছে, দক্ষিণ ত্রিপুরার পাহাড়ি এলাকা যেখানে এসডব্লিউএইচসি কম, সেখানে রাবার চাষ কিন্তু বেশ সফল। ও আচ্ছা, রাবার। হ্যাঁ, রাবারের জল লাগে, কিন্তু জল জমে থাকাটা আবার ওর জন্য ভালো নয়। আবার ধরুন সিপাহী জেলা আনারস। ঠিক, আনারসের জন্য বিখ্যাত। আনারসের জন্য কিন্তু জল নিকাশি ভালো হতে হয়, আবার মাটিটা একটু ভেজা ভেজা থাকতে হয়। তার মানে ওখানকার মাটি একদম পারফেক্ট বলা যেতে পারে। ওখানকার মাটি এই শর্তগুলো পূরণ করে। একইভাবে খোয়াই জেলা, সেখানে পেঁপে, কলা এই ধরনের ফলের চাষ ভালো হয়। এদের জলের চাহিদা আবার অন্যরকম।
মানে পুরো ব্যাপারটা হলো মাটির চরিত্র বুঝে ফসল নির্বাচন করা। একেবারে তাই। বিশেষ করে ত্রিপুরার মতো জায়গায়, যেখানে পাহাড়ি এলাকাও আছে আবার সমতলও আছে, মাটির তো অনেক রকম ফের হওয়ার কথা। ঠিক তাই। মাটির এই বৈচিত্র্যটা তো থাকবেই। ছাত্রীদের এই পরীক্ষাটা স্থানীয় চাষিদের এই মাটির তফাতটা বুঝতে সাহায্য করতে পারে। আর সেই অনুযায়ী ফসল বাঁচতে একদম। কোন জমিতে কি লাগালে ভালো ফলন হবে সেটা বুঝতে সুবিধে হয়। এটাকে বলতে গেলে প্রিসিশন এগ্রিকালচারের একটা খুব প্রাথমিক ধাপ বলা চলে। বাহ, মানে স্কুলের ল্যাবেই সেটা হচ্ছে। হ্যাঁ, সেটাই। তার মানে এটা শুধু বইয়ের পড়া নয়, ছাত্রীরা হাতে কলমে এমন কাজ করছে যার একটা সরাসরি অর্থনৈতিক দিকও আছে। অবশ্যই। ওরা ডেটা নিচ্ছে, সেটাকে বিশ্লেষণ করছে, আর সেই জ্ঞানটা নিজেদের লোকজনের, নিজেদের কমিউনিটির কাজে লাগানোর চেষ্টা করছে। এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আর এখানে ওই যে ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল, ওনাদের সাহায্যটা নিশ্চয়ই খুব জরুরি। খুব জরুরি। এই ধরনের সংস্থার সাপোর্ট ছাড়া স্কুলের পক্ষে একা একা এই ধরনের কাজ করা একটু কঠিনই হয়। রিসোর্স লাগে, তাই না? হ্যাঁ, রিসোর্স, ট্রেনিং বা ধরুন গবেষণার সুযোগ তৈরি করে দেওয়া। এই কাউন্সিলগুলো এভাবেই তো ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের আগ্রহ বাড়াতে সাহায্য করে আর শিক্ষাকে আরও বাস্তবমুখী করে তোলে। একদম। মোহনপুরের এই ডিএনএ ক্লাবের কাজটাই দেখাচ্ছে যে ঠিকঠাক সাহায্য পেলে স্কুলে ছেলেমেয়েরাও কিন্তু স্থানীয় সমস্যা সমাধানে একটা বড় ভূমিকা নিতে পারে। ছাত্রছাত্রীরা যখন দেখে যে তাদের শেখা জিনিসটা দিয়ে নিজেদের বাড়ির লোকের বা এলাকার মানুষের কোনো লাভ হচ্ছে, তখন তাদের শেখার ইচ্ছে, কনফিডেন্স দুটোই বাড়ে। তা তো বাড়বেই। এটা আসলে প্র্যাকটিক্যাল জ্ঞানের মাধ্যমে সোশ্যাল এম্পাওয়ারমেন্টের একটা চমৎকার উদাহরণ।